গোল! নমস্কার। আমরা আবার সেই 70 দশকে ফিরে যাব। তার আগে সেই অতীত দিনের স্মৃতিচারণায় প্রথমেই যেটা মনে হলো, ফুটবল খেলার যেটা আসল লক্ষ্য, সেই গোলটাই আমাদের মনে আজও জাগরণে, স্বপ্নে সব সময় বিচরণ করতে থাকে। আমি আপনাদের অনুরোধে আবার ফিরে এলাম এই বিষয়ে দু চারটি কথা বলবার জন্য। মনে পড়ে সেই 70 দশকে যখন গড়ের মাঠে ইস্টবেঙ্গল ক্লাব একটা নতুন রেকর্ড করতে যাচ্ছে, সেই সময় তার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাব কি করছিল। শুরুর যেমন একটা শুরু আছে, ঠিক সেইভাবেই বলা যায় যে 70 দশকের প্রথম 6টি বছর ইস্টবেঙ্গলের সোনালী যুগ, সোনালী অধ্যায়। কেননা তারা পর পর 6 বছর লিগ জয় করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 5 বছরে করা যে লিগ জয় 30-এর দশকে, সেটি ভাঙে। কিন্তু এই যে গৌরব, সেই গৌরবটি কিভাবে তৈরি হয়েছিল এবং সেখানে মোহনবাগান ক্লাবের ভূমিকাই বা কি ছিল, সেটুকু আজ স্মরণ করব। সেটি হলো এই যে ইতিহাসেরও ইতিহাস আছে তো। 50 এবং 60-এর দশক মোহনবাগান ক্লাবের গৌরবের অধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাব 1920 সালে প্রতিষ্ঠিত হয়েও তার প্রায় 30 বছর লেগে গিয়েছিল লিগ এবং শিল্ডের খেতাব জয় করতে। মোহনবাগান ক্লাব 1889 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1911 সালে সেই খালি পায়ে ইস্ট ইয়র্কশায়ার ক্লাবকে হারিয়ে তার যে ঐতিহ্য তৈরি করেছিল, সে ক্লাবও কিন্তু পরবর্তীকালে লিগ এবং শিল্ড জয় করতে অনেক দেরি করেছিল। মাঝখানটা মোহামেডান ওই 30-এর দশকে তার গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি করেছিল। আমরা এও জানি, আমাদের জন্মের আগে ইস্টবেঙ্গল ক্লাবের সেই পঞ্চ পাণ্ডব নামে খ্যাত যে ফুটবলাররা, তারাও কিন্তু ইস্টবেঙ্গলকে সেই রেকর্ড ভাঙতে সাহায্য করতে পারেনি। মোহামেডান সেই সময় যে রেকর্ড গড়ে রেখেছিল, তা কিন্তু ওই 70 সালের আগে পর্যন্ত কেউ ভাঙার যে সম্ভাবনা, সেটি দেখাতে পারেনি। আমরা দেখেছি যে 50-এর দশকে মোহনবাগান ক্লাব 9 বছরের মধ্যে 3 বছর 1 বছর খেলা পরিত্যক্ত হয়েছিল, লিগ জয় করেছিল, কিন্তু চতুর্থবার আর পারেনি। তেমনি আবার 6-এর দশকে বা 60-এর দশকে তখনও পরপর 62, 63, 64, 65 সালে লিগ জয় করার পর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে আটকে গিয়েছিল। চুনি গোস্বামী, জার্নাল সিং এর মতো ফুটবলাররা থাকা সত্ত্বেও আমরা তখন খুবই ছোট, আমরা কেবল খেলার ধারাবিবরণী শুনেছি, মাঠে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু 70-এর দশক থেকে যখন আমরা মাঠে যাওয়া শুরু করি, আমাদের সেই দিনগুলো আজও চোখের সামনে ভাসে, যে কিভাবে ইস্টবেঙ্গল ক্লাব তার এই যে ঐতিহ্য, এই যে গৌরবোজ্জ্বল অধ্যায় গড়ে তুলল, সেটুকু আমাদের চোখের সামনে যেন আজও জলজল করে ভাসতে থাকে। আমরা কি দেখলাম যে 70-এর দশকে যখন ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান থেকে যে সমস্ত প্লেয়াররা ভালো খেলতে পারছেন না, অথচ তাদের মধ্যে সম্ভাবনা আছে, সেরকম দুজন প্লেয়ারকে তাদের টিমে নিয়ে আসে। প্রথম জন হলেন সুরজিৎ সেনগুপ্ত, দ্বিতীয় জন হলেন সুভাষ ভৌমিক। আমাদের বেশ মনে পড়ে খিদিরপুর ক্লাব থেকে আগত সুরজিৎ সেনগুপ্ত মোহনবাগান ক্লাবে 70 থেকে 72 সাল পর্যন্ত খেলেছিলেন এবং মাঝখানে 73 সালে সুভাষ ভৌমিকের সঙ্গে জুটি বেঁধে মোহনবাগানের অগ্রভাগে খেললেও মোহনবাগানের সাপোর্টিং লাইন তেমন ভালো ছিল না, বা হাফ লাইনও ভালো ছিল না। পক্ষান্তরে ইস্টবেঙ্গল ক্লাবের যে হাফ লাইন, সে হাফ লাইনে যে দিগ্গজ ফুটবলাররা ছিলেন, সমরেশ চৌধুরী,
গৌতম সরকার, মোহন সিং, এইরকম যারা ইস্টবেঙ্গল মাঝমাঠকে শক্তি দিয়েছিল, সেই প্লেয়ারদের জন্যই ইস্টবেঙ্গল ক্লাব তাদের ফরওয়ার্ড লাইন দুর্ধর্ষ খেলতে থাকে। আর সেই সঙ্গে তারা মোহাম্মদ হাবিবকে মোহনবাগান ক্লাব থেকে নিয়ে এসেছিল। এই প্রসঙ্গে একটা কথা বলেছিলাম, সেটা পুনরুক্তি করি, যে 70 দশকে মোহনবাগান ক্লাব তারা সারা ভারতবর্ষ থেকে তেমন ভালো প্লেয়ার নিয়ে আসেনি। তারা জোর দিয়েছিল কলকাতার সম্ভাবনাময় উঠতি প্লেয়ারদের সুযোগ দিতে। এটা প্রধানত একটা ক্লাবের ডিসিশন ছিল, সিদ্ধান্ত ছিল, এবং সেই সিদ্ধান্তের পেছনে ছিলেন ধীরেন্দ্রের মতো একজন দাপুটে একজন ফুটবল ব্যবস্থাপক। তিনি মোহনবাগান ক্লাবে সেই 1911-এর ঐতিহ্য যেমন ছিল, খালি পায়ে গোরাদের হারানোর যে গৌরব, সেইভাবেই তিনি ছোট ছোট ক্লাব থেকে উঠতি খেলোয়াড়দের খেলাবেন, তাদের সুযোগ করে দেবেন বড় হয়ে ওঠা। কিন্তু এ কথা আমরা বলতে পারি না যে এই সমস্ত জুনিয়র প্লেয়ার তারা যত ভালোই খেলুক না কেন, তারা বড় ক্লাবের বিরুদ্ধে খেলার যে নার্ভ, সেটুকু তারা ধরে রাখতে সক্ষম হতো না। যে কারণে তারা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে যখন পরবর্তীকালে গিয়ে খেলেন, মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলে আমরা বারবারই বলেছি যে তাদের যে গ্যালারি, তাদের যে অফিসিয়ালস, তাদের যে সমর্থক, তারা সব সময়ই তাদের যে পর্যায়ে উন্নীত করত, তা মোহনবাগান ক্লাবে কিন্তু কখনোই তারা পাননি। 70 দশকে যারা মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন, তারা পরবর্তীকালে বারবার জানিয়েছেন যে সাজঘর থেকে শুরু হয়ে, কিংবা বলা ভালো দলবদল থেকে শুরু হয়ে, যে উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা ইস্টবেঙ্গল ক্লাবে খেলতেন, তাতে তারা শূন্য থেকে পূর্ণ হয়ে উঠতে পারতেন। কেননা দর্শক, সভ্য সমর্থক এবং ক্লাব ব্যবস্থাপকেরাই কিন্তু এই ফুটবলারদের উদ্দীপনার একটা প্রধান কারণ ছিল। আমরা এই কথাই বলছি যে 70 দশকে বিনোদনের এত রকম সম্ভাবনা ছিল না বলেই, এবং এটাও সত্যি যে 1983 সালের আগে ক্রিকেট জগৎ বাঙালিদের কাছে তেমন আকর্ষক ছিল না। সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ফুটবল এবং গড়ের মাঠের ফুটবল। আমরা একথা সুনিশ্চিত করে বলতে পারি যে একদিকে খড়গপুর, অন্যদিকে আসানসোল, এই দুটি সীমানা পার না হওয়া পর্যন্ত 70 দশকের মোহনবাগান ফুটবল ক্লাব দর্শকদের প্রেরণার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। অর্থাৎ কলকাতার গড়ের মাঠ 70 দশকে শতকরা 70% দর্শকই ইস্টবেঙ্গল সমর্থক, এবং তারা অধিকাংশই কলকাতা সন্নিহিত মফস্বল অঞ্চল থেকে আসতেন, এবং তারা তাদের যাবতীয় ক্ষোভ, যাবতীয় বেদনার একমাত্র মলম খুঁজে পেতেন ওই খেলার মাঠে, ইস্টবেঙ্গল খেলার মাঠে। আমরা ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, এমনকি মোহামেডান ক্লাবের দর্শক আসনেও গিয়ে বসেছি, কেননা আমরা সেই সময় ফুটবল পাগল ছিলাম। 2-2:30 বেজে গেলেই আমরা গড়ের মাঠের উদ্দেশ্যে রওনা দিতাম। চেতলা বয়েজ স্কুল থেকে বহু ছেলে আমাদের সঙ্গে সেই সময় আমাদের হতো। এই সময় আমাদের মনে আছে যে ইস্টবেঙ্গল ক্লাবের যিনি অধিনায়ক ছিলেন 72 সালে, সুনীল ভট্টাচার্য, লালটু ভট্টাচার্য, তার ভাই সজল ভট্টাচার্য, সে আমাদের চেতলা বয়েজে আমার প্রিয় সতীর্থ ছিল। সেও ভালো ফুটবল খেলতো, কিন্তু তার দাদা তাকে বেশি দিন কলকাতায় রাখেননি। তার দাদা বুঝেছিলেন যে ফুটবল খেলে জীবিকা অর্জন করা খুবই মুশকিল, জীবিকার সংস্থান ফুটবল করে দিতে পারে না। সেই সময় প্রফেশনাল ফুটবল ছিল না। ক্লাব সমর্থক সদস্যদের চাঁদা এবং কিছু ডোনারদের কাছ থেকে টাকা নিয়ে ফুটবলারদের পেমেন্ট করা হতো। আজকের দিনে তারা যে পেমেন্ট পেতেন শুনলে হয়তো অনেকেই
তাদের হাসি পাবে। 5,000, 6,000 কি 10,000-এর বিনিময়ে এই সমস্ত ফুটবলাররা তাদের ঘাম রক্ত ঝরিয়েছেন, তাদের জীবন পাত করে খেলেছেন। এবং সত্যি কথাই, যে প্রতিকূল মাঠ, যে প্রতিকূল রেফারিং, এগুলিকে সম্বল করে, এগুলিকে অবলম্বন করেও তারা যেভাবে রোদে পুড়ে জলে ভিজে আঠালো মাঠে, যে মাঠে কুস্তিও হতে পারে না, সে মাঠে ফুটবল তারা খেলেছে। তো কাজেই আমরা বলবো যে এই 70 দশক যে গৌরবান্বিত হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব, তার পেছনে ক্লাব অফিসিয়ালদের অবদান যেমন, ক্লাবের যারা সমর্থক তাদেরও অবদান কিছু কম নয়। দল বদলের দিন থেকেই তারা মুখিয়ে থাকতেন যে কোন প্লেয়ারকে এবার রাজ্য থেকে তোলা হলো আর কোন প্লেয়ারদের আন্তঃরাজ্য ছাড়পত্রে নিয়ে আসা হলো। এইভাবেই মোহাম্মদ হাবিব বা শ্যাম থাবাকে নিয়ে এসে ইস্টবেঙ্গল টেক্কা দিয়েছিল মোহনবাগানকে। 6 দশকে যখন চুনি গোস্বামী, জার্নেল সিং বা অরুমায় নয়গাম কিংবা প্রণব গাঙ্গুলি, মঙ্গল পুরকায়স্থ, অশোক চ্যাটার্জিদের মতো ফুটবলাররা মোহনবাগানকে গৌরবের উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছিল, ইস্টবেঙ্গল কিন্তু পশ্চাতে তাদের তাড়া করে যেত সব সময়, যেন কোনোবারই তারা 5 বার লিগ না জিততে পারে, সেই 50-এর দশকেই হোক বা এই 60-এর দশকেই হোক। 70 দশকে এসে ধীরেন্দ্রের ক্লাব পরিচালনায় যে সিদ্ধান্ত মোহনবাগান নিল, তা বহু লক্ষ মোহনবাগান সমর্থককে মাঠ বিমুখ করে তুলল। কেননা যখন ইস্টবেঙ্গল ক্লাবে স্টার ফুটবলাররা খেলছেন, তখন মোহনবাগান নিয়ে এসেছে জুনিয়র প্লেয়ারদের খিদিরপুর থেকে, ভ্রাতৃসংঘ থেকে, তাদেরকে গড়ে পিঠে নেওয়ার জন্য। কিন্তু বড় ম্যাচ, আজকের দিনে যাকে ডার্বি বলা হয়, সেই ম্যাচ খেলতে গেলে যে নার্ভ দরকার, শারীরিক সক্ষমতার সঙ্গে সঙ্গে যে নার্ভ, জার্সির যে ভার, সেটিকে বহন করার যে শক্তি লাগে, তা কিন্তু তৎকালীন মোহনবাগান টিমে ছিল না। কাজে 70 দশকের প্রথম অর্ধ, অর্থাৎ 70, 71, 72, 73, 74, 75 পর্যন্ত ইস্টবেঙ্গলের একাধিপত্য ছিল। তার কারণ তারা বাছাই করা প্লেয়ার নিয়ে এসে টিম তৈরি করত। 75 সালে যখন তাদের 6 বছর লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, সেই সময় মোহামেডান কিছুটা প্রতিরোধ গড়বার চেষ্টা করেছিল। মোহামেডান সেই সময় মোহাম্মদ হাবিব এবং আকবরকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে রোকা যায়। কিন্তু তখন ইস্টবেঙ্গল ক্লাব দুর্ধর্ষ টিম এবং তাদের সমর্থকরা তাদের খেলার অনেকখানি টেম্পো তুলে দেয়। রোদে পুড়ে জলে ভিজে যে সমর্থকরা মাঠ ভর্তি করে ইস্টবেঙ্গল ক্লাব যে আসন তা ভর্তি করে এবং টিকিট না পেয়ে র্যাম্পার্টে গিয়ে দাঁড়িয়ে খেলা দেখে উৎসাহ দেয়, সেখান থেকে সেই উৎসাহের ফলে অতি সাধারণ প্লেয়ারও অসাধারণ হয়ে উঠত। তবে হ্যাঁ, 70 দশকে ইস্টবেঙ্গল যে বাছাই করা ডিফেন্ডার, যে বাছাই করা হাফ লাইন এবং যে বাছাই করা ফরওয়ার্ড লাইন তৈরি করেছিল, কজনের নাম উল্লেখ করব? যদি আমরা নিচের দিক থেকে শুরু করি, তাহলে দেখব যেখানে থঙ্গরাজ বা তরুণ বসুর মতো গোলকিপার ছিলেন, পরবর্তীকালে তাদের আর সেই গোলকিপার, সেই মানের গোলকিপারের প্রয়োজনই হয়নি। কেননা বল হাফ লাইনের ওপারে যেত না। কারণ যে হাফ লাইন তারা সাজিয়েছিল, সমরেশ চৌধুরী, মোহন সিং কিংবা গৌতম সরকারের মতো ফুটবলারদের দিয়ে, ফলে তাদের হাফ লাইনের ওদিকে বল যেত না। সেই জন্য 72 সালে তারা কোনো গোল খায়নি, শুধু চ্যাম্পিয়ন হয়নি তা নয়, গোল খায়নি। এবং আমরা দেখেছি যে 74-75 সালেও তারা অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কেন হয়েছিল? কেননা তাদের ডিফেন্স লাইনটা অসাধারণ ছিল। একদিকে অশোকলাল ব্যানার্জি, সুধীর কর্মকার বা সুনীল ভট্টাচার্য কিংবা শান্ত মিত্রের মতো ফুটবলাররা তারা দুর্ভেদ্য দুর্গ তৈরি করতেন। আর হাফ লাইনে সমরেশ চৌধুরী বা গৌতম সরকাররা বা মোহন সিং এর মতো ফুটবলাররা বা কাজল মুখার্জির মতো, তাকে ভুলে গেলে হবে না, যে সেই ধরনের ফুটবলাররা ইস্টবেঙ্গলের হাফ লাইন তৈরি করতেন।
আর ফরওয়ার্ড লাইনে মোহাম্মদ হাবিব, আকবর, সুভাষ ভৌমিক বা 75 সালে শ্যাম থাপা এবং সুরজিৎ সেনগুপ্ত। এক অসাধারণ বাংলার জাতীয় দলের যারা খেলোয়াড় তাদের প্রায় 9 জনই ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়। কাজেই সেই সময় সন্তোষ ট্রফিতেও যেমন বাংলার জয় জয়কার ছিল, ইস্টবেঙ্গল ক্লাব সেইভাবেই তাদের ফুটবলে, কলকাতা ফুটবলে লিগ এবং শিল্ড জয় করতে সমর্থ হয়েছিল। কিন্তু ক্রমশ সদস্য সমর্থকদের চাপে মোহনবাগান ক্লাব তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে ইস্টবেঙ্গল একটি নজির গড়ে নিয়েছে, সেটি হলো পরপর 6 বছর লিগ চ্যাম্পিয়ন হওয়া। কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব তা ওই 70-এর দশকে ইস্টবেঙ্গল ক্লাব প্রথমাবধি অর্জন করে এবং সেই বছর তারা 75 সালে তারা শ্যাম থাপাকে নিয়ে আসে। তার কারণ শ্যাম থাপা চলে গিয়েছিলেন মুম্বাইতে, তৎকালীন বোম্বাইতে মফতলালের হয়ে তিনি খেলতেন। এর আগে 66 সালে একবার খেলে গিয়েছিলেন। তো সেই শ্যাম থাপা এলেন, আর তিনি কোথাও ফিরে যাননি। তিনি 75-76 দু বছর ইস্টবেঙ্গলে খেলেন এবং 77 সাল থেকে তিনি মোহনবাগান ক্লাবে যোগ দেন। আমরা যেটা বলছিলাম, আমরা যেহেতু মাঠই আমাদের ধ্যান জ্ঞান ছিল, আমরা হয়তো ফুটবল সেভাবে খেলিনি, কিন্তু আমরা সকাল বিকেল দুবেলা মাঠে হাজিরা দিতাম, মোহনবাগান, ইস্টবেঙ্গল, এমনকি মহামারান মাঠে। তো আমরা দেখেছি যে 70-এর দশকে পরপর হাঁটতে হাঁটতে মোহনবাগান ক্লাবের সদস্যরা তাদের আর মেম্বারশিপ রিনিউ করছিলেন না, কারণ তারা বলছেন একই টিম যারা ইস্টবেঙ্গলের সামনে দাঁড়ালেই হেরে যায়, কোনো প্রতিরোধ করতে পারে না। তার কারণ হলো এই যে জুনিয়র প্লেয়ারদের খেলাবার সুযোগ করে দিয়েছিল মোহনবাগান ক্লাব অফিসিয়ালরা, তারা কিন্তু বড় ম্যাচে তারা সেই নাট ধরে রাখতে পারতেন না। আমরা দেখেছি 60-এর দশকে আমরা খেলার মাঠেও তো যাইনি, কিন্তু ধারাবাহিক অনুশীলনে বুঝেছিলাম যে ওই জার্নাল সিং এর মতো ফুটবলার, চুনি গোস্বামীর মতো ফুটবলার, অশোক চ্যাটার্জি, প্রণব গাঙ্গুলি, মঙ্গল প্রকাশদের মতো ফুটবলার, অরুময় নগরের মতো ফুটবলার মোহনবাগান সেভাবে আর রিপ্লেস করতে পারেনি। তো কাজেই ইস্টবেঙ্গলের এই সোনালী যুগে ইস্টবেঙ্গলের গৌরব যতখানি, সেই গৌরবকে প্রজ্বলিত করতে পরোক্ষভাবে মোহনবাগান ক্লাবই সাহায্য করেছিল, এটি অস্বীকার করার নয়। কিন্তু যখন সদস্য সমর্থকরা ক্রমশ মোহনবাগান মাঠ থেকে বিমুখ হলেন, মোহনবাগান কর্তৃপক্ষ বলেন যে দেখুন আমরা কংক্রিটের গ্যালারি তৈরি করছি সমর্থকের জন্য, সদস্যদের জন্য, সেই জন্য আমরা ফুটবলারদের পেমেন্ট করতে পারছি না। কিন্তু ঘটনা শুধু তা নয়, তাদের রিক্রুটাররা ধীরেন্দ্রের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতেন না। এমন সামন্ততান্ত্রিক যে নায়ক মোহনবাগান ক্লাবকে অলঙ্কৃত করে রেখেছিলেন, যে তার ব্যক্তিত্বের ভারে রিক্রুটাররা চুপচাপ থাকতেন। এমনকি শৈলেন মান্না বা চুনি গোস্বামীর মতো ফুটবলাররাও ধীরেন্দ্রের সামনে মুখ ফুটে কোনো কথা বলতে পারতেন না। কিন্তু অবস্থার পরিবর্তন হতে বাধ্য হলো মোহনবাগান 76 সালে, যখন সদস্যরা একযোগে বললেন আমরা কেউ মেম্বারশিপ রিনিউ করব না যদি ভালো প্লেয়ার, ভালো কোচ না আনা যায়। এবং 76 সালে মোহনবাগান মরিয়া হয়ে যে কাজটি করেছিল, তারা ওই জীবন চক্রবর্তী, পল্টু দাস প্রমুখদের সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রথমেই তুলে এনেছিল কোচ পি.কে. ব্যানার্জি, যার ভোকাল টনিক গড়ের মাঠ বিখ্যাত। এবং তার সিদ্ধান্ত অনুযায়ী সুধীর কর্মকার, মোহাম্মদ হাবিব এবং পরবর্তীকালে আমরা দেখব 77 সালে গৌতম সরকারের মতো ফুটবলারকে, এমনকি 76 সালে ইস্টবেঙ্গল প্রাণ পিন্টু চৌধুরী বা সমরেশ চৌধুরীকে পর্যন্ত তারা ইস্টবেঙ্গল ক্লাব থেকে তুলে আনে। সেই দল বদলের উন্মাদনা থেকেই 76 সাল 17 সেকেন্ডে আকবরের সেই গোল মোহনবাগানকে আবার হারানো গৌরব ফিরে পেতে সাহায্য করে। আমাদের সৌভাগ্য 75 সালের শিল্ডে যেমন আমরা অসাধারণ খেলা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের, 5 গোল দিয়ে ভাস্কর গাঙ্গুলির মতো নবীন গোলরক্ষক
তখনও সেই এক্সপেরিমেন্ট চলছে। তো সেই সময় সুভাষ ভৌমিকের যে খেলা আমরা দেখেছি, সেই খেলা আমরা জীবনে ভুলবো না। সেই সুভাষ ভৌমিককে তুলে আনা হয়েছিল ৭৬ সালে, এবং ১৭ সেকেন্ডের সেই গোল, উলাগানাথনের সেন্টার, এবং আকবরের সেই নিখুঁত হেডিং এ তরুণদের মতো গোলকিপারকে পরাস্ত করে মোহনবাগান যে গৌরব অর্জন করেছিল, পরবর্তীকালে তারা সেই গৌরব ধরে রেখেছিল এই ১৯৭৯ সাল পর্যন্ত। ৮০ সাল এক রক্তক্ষরা অধ্যায়, আমরা তার কথা বলবো না। ৭৮-৭৯-তে তারা লিগ জয় করেছিল। ওই ভালো প্লেয়ারদের, বিশেষ করে শ্যাম থাপা, ৭৭ সালে শ্যাম থাপার সেই বাইসাইকেল কিক, সেটাও আমরা মাঠে বসে দেখেছি। তো কাজেই ভালো প্লেয়ার, যারা জার্সির মান রাখতে পারে, যাদের নার্ভ স্ট্রং, যেমন মোহাম্মদ হাবিব, যেমন সুভাষ ভৌমিক, যেমন শ্যাম থাপা, এবং আরেকজন প্লেয়ারের নাম না করলে বড় অবিচার করা হবে, তিনি হলেন রঞ্জিত মুখার্জি। বাঙালি স্ট্রাইকার হিসেবে রঞ্জিত মুখার্জি নিজে ঘটি ঘরের ছেলে হয়েও ইস্টবেঙ্গল ক্লাবকে যেভাবে গৌরবান্বিত করেছিলেন, তা এক কথা অসাধারণ। আসলে আমরা বলি বটে এটা ঘটি বাঙালের লড়াই, কিন্তু প্রকৃতপক্ষে মোহনবাগান টিমে প্রচুর পূর্ববঙ্গীয় খেলোয়াড়রা খেলেছেন। চুনি গোস্বামী তার প্রকৃষ্ট উদাহরণ। আবার এই রঞ্জিত মুখার্জি, যিনি ঘটিবাড়ির ছেলে, পরবর্তীকালে বিকাশ মাঝি, তিনিও মোহনবাগান ঘরের ছেলে, কিন্তু তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই তার গৌরবের সময়টুকু কাটিয়েছেন। তো কাজেই এই মিডিয়া যে হাইপ করে, আমরা গড়ের মাঠে গিয়ে দেখেছি, তখন কিন্তু এরা সকলেই পরস্পরের প্রতিদ্বন্দ্বী, খেলা শেষ হয়ে গেলে আবার পরস্পরের বন্ধু। তা সে যাই হোক, আমরা এই কথাই বলতে চাই, ৭০ দশকের পর ইস্টবেঙ্গল তারা ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা পর পর লিগ জয় করে এক অনবদ্য রেকর্ড তৈরি করে। তখন তো বিদেশি ফুটবলারদের প্রচুর আগমন ঘটে গেছে, ফলে আমরা সেই পর্যায়ে আমরা যেতে চাই না। কারণ মোহনবাগান ক্লাব দীর্ঘদিন বিদেশি ফুটবলার খেলায়নি। তারা ১৯৮০-র পর থেকে এটা চিন্তা করতে থাকে যে ইস্টবেঙ্গলের গৌরব এনে দিচ্ছেন বিদেশি প্লেয়াররা। তখন মজিদ বাস্কার, চিমাউকেরি বা অন্যান্য যে সমস্ত বিদেশি খেলোয়াড়রা এসেছিলেন। ফলে যখন ধীরেন্দ্রের যুগের অবসান হয়, টুটু বসু যুগের সূচনা হয়, তখন কিন্তু মোহনবাগানও ওই পথে হেঁটেছে, এবং সাফল্য ব্যর্থতার মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন এই দুটি ক্লাব আজও টিকে আছে। এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে, আমরা সেই নিয়ে পৃথক আলোচনা অন্য কোনো এপিসোডে করব। আজ আমরা ৭০ দশকের সেই সোনালী অধ্যায়ের প্রত্যক্ষদর্শী হিসেবে কিছু স্মৃতিচারণা করলাম, যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েরই কিছু গৌরবজনক অধ্যায় আছে। যেটা বলছিলাম যে ১৭ সেকেন্ডে সেই আকবরের গোল, বা ৭৫ সালে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেই ৫টি গোল, যার মধ্যে সুভাষ ভৌমিকের বা সুরজিৎ সেনগুপ্তের সেই অনবদ্য খেলা আজও চোখের সামনে ভাসতে থাকে। তেমনি ৭৭ সালে শ্যাম থাপা যে খেলা খেলেছিলেন, বাইসাইকেল ভলি করে তিনি যেভাবে লিগের ২-০ গোলে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন, মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন, তা আজও চোখের সামনে ভাসে। যে কথা বলছিলাম ৭৭-এ সমরেশ চৌধুরী এবং মিহির বসু যে অনবদ্য খেলা খেলেছিলেন, তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা উজ্জীবিত হলেও পরবর্তীকালে পেলের বিরুদ্ধে যখন মোহনবাগান প্রায় জিতে যাচ্ছিল, তখন মোহনবাগান সদস্যদের উদ্দেশ্যে সাধুবাদ জানাতে ভোলেননি ইস্টবেঙ্গল যারা সমর্থক। কেননা পেলে বলে গিয়েছিলেন যে এই টিম যদি সুযোগ সুবিধা পায় এবং সেরকম সমর্থন তারা পায়, তাহলে এরাও আন্তর্জাতিক স্তরে উঠতে পারে। কেননা যে মাঠে তারা খেলে, যে প্রতিকূলতার মধ্যে তারা খেলে, তা সচক্ষে পেলে দেখে গিয়েছিলেন। ফলে আমরা এই কথাই বলবো যে ৭০ দশকে যে প্রতিকূল পরিবেশে ফুটবল খেলা হতো, তার মধ্যে যারা ফুটবল খেলে গেছেন, আমরা চুনি গোস্বামীদের খেলা হয়তো চোখে দেখিনি, কানে শুনেছি। চুনি পিকে বলরাম কারোরই খেলা আমরা হয়তো চোখে দেখিনি,
তারা ক্লাবকে অনেক গৌরব দিয়েছেন, কিন্তু আমরা সেটা দেখতে পারিনি। কিন্তু 70 দশকে আমরা যেভাবে দেখেছি, আমাদের রক্তে রোমাঞ্চ তোলে আজও সেই সব দিনের ফুটবল এবং সেই সব দিনের সেই উন্মাদনা। এবং গ্যালারির কিছু ঘটনা না বললে হয়তো আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। আমরা দেখতাম ইস্ট বেঙ্গল গ্যালারিতে এক এক দিন এক এক রকম সাজ করে এক একজন আসতেন, কখনো শিবের বেশে, কখনো বা কালীর বেশে, আর কখনো বা তারা হয়তো বাঁদরের হনুমানের বেশে তারা হয়তো আসতেন। তো কাজেই এই সমস্ত মজা ছিল। একজন লজেন্স বিক্রেতা এসে ছড়া কেটে কেটে বলতেন, অকি ঠাকুর দেখলাম সাসা, অকি ঠাকুর দেখলাম নানি, উপরে সিকন সাকন ভিতরে খড়ের গাদন, অকি ঠাকুর দেখলাম সাসা। তো এইসব মজা ছিল, প্রচুর আনন্দ পেয়েছি। তখন আমরা এইটুকুতেই আমাদের প্রাণ মন ভরে থাকতো, শুধু গোল দেখবার জন্যই আমরা যেতাম, এবং সেই গোলটুকু যদি হতো তাতে আমাদের জীবনের পরম প্রার্থিত বস্তু যেন আমরা সঙ্গে নিয়ে ঘরে ফিরতাম। আর যেদিন তা হতো না, যেদিন প্রিয় দল হয়তো হেরে যেত, গোল খেয়ে যেত, সেদিন আমরা বিমর্ষ মুখে ঘরে ফিরতাম, কিন্তু আবার উজ্জীবিত হতাম পরবর্তী বছরের জন্য, পরবর্তী সিজনের জন্য, যে আবার নতুন করে টিম গড়বে, নতুন করে তারা আমাদের এই গোল দিয়ে আমাদের সব খেলার সেরা যে ফুটবল তা উপহার দেবে। ধন্যবাদ, নমস্কার।